আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। চীনে এবার সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমতি। কানাডার প্রথম প্রধানমন্ত্রী ভাস্কর্য ভেঙে উল্লাস। আমেরিকাকে জনগণের দাবি প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান চীনের। সৌদির ওপর দিয়েই আমিরাতে যাবে ইসরায়েলের বিশেষ বিমান। ইসরায়েল বিরোধী যুদ্ধ করতে ইচ্ছুক সবাইকে সর্বাত্মক সমর্থন দেবে হিজবুল্লাহ। প্রবল শক্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন মেসাক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের করোনা ভাইরাসের ভ্যাকসিন করোনা ব্যাক দেশটিতে জরুরিভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মী সহ ভাইরাসে সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন এমন নাগরিকদের টিকা দিতে দেশটিতে একটি প্রকল্প শুরু হয়েছে। ওই প্রকল্পেরই অংশ হিসেবে করোনা ব্যাক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, করোনা ব্যাকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ অর্থাৎ সিনোফার্মের নিজস্ব ইউনিট চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের জানিয়েছে তাদের একটি সম্ভাব্য ভ্যাকসিনও জরুরি ব্যবহারের অনুমতি পেয়েছে। সিএনভিজি এর দুটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে, তবে এদের মধ্যে কোনটিকে অনুমতি দেওয়া হয়েছে তা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। জুলাই থেকে স্বাস্থ্যকর্মী সহ উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু হয়েছে। গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত মিডিয়াতে দেওয়া এক সাক্ষাৎকারে এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বসন্ত ও শীতের সময় করোনার সংক্রমণ ফিরে আসতে পারে এই আশঙ্কায় এই জরুরি ব্যবহারের মেয়াদ ও আওতা আরেকটু বৃদ্ধি করার বিষয়টি বিবেচনা করতে পারে কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়া শুক্রবার জানায়, জুলাইয়ে চালু হওয়া ওই বিশেষ প্রকল্পের আওতায় দুটি পরীক্ষাধীন ভ্যাকসিনকে জুনে অনুমতি দেওয়া হয়। তখন অবশ্য ভ্যাকসিনের নাম নির্দিষ্ট করা হয়নি। মানুষকে পরীক্ষামূলকভাবে কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে বা কতজনকে এই পর্যন্ত দেওয়া হয়েছে সেই সম্পর্কিত তেমন তথ্য চীন সরকারিভাবে জানায়নি। তবে দুটি টিকার মধ্যে সিনোফার্মের একটি ভ্যাকসিনের কথা সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানা গেলেও সিনোভ্যাকের ভ্যাকসিনের বিষয়টি এর আগে জানা যায়নি। বিষয়টি সম্পর্কে অবহিত এমন এক কর্মকর্তাই সবে রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এর আগে রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমস জানায়, জরুরি ব্যবহারে এই প্রকল্পের পূর্বে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মীরা বিদেশ সফরে গেলে সরকারি সংস্থা সিএনবিজি প্রস্তুতকৃত দুটি ভ্যাকসিনের একটি নেওয়ার অনুমতি দেওয়া হয়। এছাড়াও চীনের সামরিক বাহিনী ক্যানসিনো বায়োলজিক্স এর একটি পরীক্ষামূলক ভ্যাকসিন আগে ব্যবহারের অনুমতি দিয়েছিল। বিশ্বজুড়ে বর্তমানে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিরোধী 7টি টিকার চূড়ান্ত ধাপে পরীক্ষা রয়েছে। এদের মধ্যে 4টি চীনের, তবে কোনো ভ্যাকসিনই ট্রায়ালের চূড়ান্ত ধাপ এখনও অতিক্রম করেনি। এই ধাপ অতিক্রম করলে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে যে এসব ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। গণহারে ব্যবহারের জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমতি পেলেই এই দুটি শর্ত অবশ্য পালনীয় বলে বিবেচিত হবে। বিশ্বজুড়ে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে 8 লাখেরও বেশি মানুষ মারা গেছেন। অপরদিকে কানাডার প্রথম প্রধানমন্ত্রী স্যার জন এ ম্যাকডোনাল্ড তার ভাস্কর্য নামিয়ে উল্লাস করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। রশি দিয়ে নামিয়ে ফেলার সময় ভাস্কর্যের মাথা আলাদা হয়ে যায়। ভাস্কর্য নামানোর পর এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে বিবিসি জানিয়েছে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের অংশ হিসেবে মন্ট্রিলে বিক্ষোভ চলছে। স্যার জন এ ম্যাকডোনাল্ড এমন কিছু নিষ্ঠুর নীতি গ্রহণ করেছিলেন যার ফলে বহু আদিবাসী মানুষ প্রাণ হারিয়েছিলেন। কুবেক সরকারের প্রধান লিগাল্ট ভাস্কর্য নামিয়ে ফেলার এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন আমাদের ইতিহাসের অংশ ধ্বংস করে ফেলা কোনো সমাধান বয়ে আনবে না। স্যার জন এ ম্যাকডোনাল্ড 19 বছর কানাডার প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আবাসিক স্কুল ব্যবস্থা চালু করেছিলেন। 1 শতাব্দীর বেশি সময় ধরে চলা এই আবাসিক স্কুল ব্যবস্থায় 1.5 লাখ আদিবাসী শিশুদের জোর করে নিয়ে আসা হয়েছিল। ওই সময় তাদের নিজস্ব ভাষায় কথা বলা, নিষিদ্ধ সংস্কৃতির অনুসরণ নিষিদ্ধ করা হয়। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এসব বোর্ডিং স্কুলে অনেক শিশু হয়রানির শিকার হন এবং মারা যায়। 2015 সালে একটি সরকারি প্রতিবেদনে এটিকে সাংস্কৃতিক গণহত্যা বলে অভিহিত করা হয়। অন্যদিকে আমেরিকায় সাধারণ মানুষের দাবি মেনে নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং চুনিং নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে এই আহ্বান জানান। সম্প্রতি বিভিন্ন দাবিতে আমেরিকার ভিন্ন ভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এর প্রেক্ষিতে বেইজিংয়ের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং চুনিং বলেন, আমেরিকার সকল নাগরিকদের সম অধিকার এবং উন্নত জীবন ও জীবিকার ভোগ করার অধিকার রয়েছে। তিনি রাজনীতি না করে আমেরিকার জনগণের জীবনমান উন্নয়নের জন্য আমেরিকার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা 600 গাড়ি নিয়ে একটি শহরে ঢোকার পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ তৈরি হয়। বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মীদের পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচি চলাকালেই সেখানে গাড়িবহর নিয়ে হাজির হয় ট্রাম্প সমর্থকেরা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের বহনকারী ইসরায়েলি বিশেষ বিমানটি সংযুক্ত আরব আমিরাতে যাবে সৌদি আরবের ওপর দিয়ে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের কথা সত্য হলে সেটাই হবে প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিমানের সৌদির আকাশসীমা ব্যবহারের স্বীকৃতির ঘটনা। ইসরায়েল আমিরাত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবে সোমবার আবুধাবি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ইসরায়েলি কর্মকর্তারা। তাদের বহনকারী ইসরায়েলি পতাকাবাহী এল আল এয়ারলাইনের বিমানটি 3 ঘন্টা 20 মিনিটের ওই ফ্লাইটটি পরিচালনা করতে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করবে কিনা এই বিষয়ে প্রশ্ন করলে জবাবে হ্যাঁ বলেছে রয়টার্সের সূত্রটি। তবে বিশেষ কারণে নিজের নাম, পরিচয়, এমনকি জাতীয়তাও প্রকাশ করতে রাজি হননি ওই ব্যক্তি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কথিত ঐতিহাসিক চুক্তি হয়েছে আমিরাত ইসরায়েলের মধ্যে। সেই ধারা আরও এগিয়ে নিতে ইতিমধ্যেই 1972 সালে ইসরায়েলি বয়কট আইন বাতিল করে দেশটির ব্যবসায়ীদের জন্য দুয়ার খুলে দিয়েছে আমিরাত। তাদের মতো আরবের অন্যান্য দেশগুলো একই পথ বেছে নেবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যদিও চলতি মাসে সৌদি রাজ পরিবারের এক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কেবলমাত্র ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরেই। 2018 সালে খুবই সংক্ষিপ্ত সূচির এক সফরে আচমকা ওমান সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এত অল্প সময়ের মধ্যে ওমান পৌঁছাতে তিনি সৌদির আকাশসীমা ব্যবহার করেছিলেন বলেও ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ কখনোই এই রুট ব্যবহারের কথা স্বীকার করেনি। গত 13 আগস্ট ইসরায়েল ও আমিরাতের মধ্যে নতুন একটি চুক্তির কথা জানায় যুক্তরাষ্ট্র। এই চুক্তি অনুসারে দখলকৃত পশ্চিম তীরে ভূমি অধিগ্রহণ স্থগিত রাখতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে ফিলিস্তিনিরা চুক্তিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এই চুক্তিতে ফিলিস্তিনি জনগণের অধিকার উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ জুলুম ও উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে আশুরার প্রধান শিক্ষা বলে মন্তব্য করেছেন। তিনি গতকাল রাজধানী বৈরুতের উপকণ্ঠে শোকাবহ আশুরা উপলক্ষে এক ভাষণে এই মন্তব্য করেন। সাইদ নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সত্য ও মিথ্যার লড়াই হিসেবে অভিহিত করে বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা পোষণকারী যে কোনো সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করার শপথ নিয়েছে হিজবুল্লাহ ও প্রতিরোধক্ষ। মার্কিন সরকার ইয়েমেন, সিরিয়া ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের সব দেশের সম্পদ লুণ্ঠন করতে চায় বলে মন্তব্য করেন হিজবুল্লাহর মহাসচিব সাইদ নাসরুল্লাহ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য শত্রুতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এই অবস্থায় সংগ্রাম ও প্রতিরোধ গড়ে তোলা ছাড়া নিপীড়িত জনগোষ্ঠীর সামনে আর কোনো পথ খোলা নেই বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলের সঙ্গে আপোষ করায় যে সিদ্ধান্ত নিয়েছে তাকে মহা অপমান ও আরব বিশ্বের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ইসরায়েলিরা পশ্চিম তীর দখল করার পরিকল্পনা বাদ দিতে রাজি না হয়ে কিংবা সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান কেনার বিরোধিতা করে যে বক্তব্য দিয়েছে তাতে আবুধাবি চরম অপমানিত হয়েছে। এদিকে কিছুদিন আগেই কোরিয়ান উপদ্বীপে তাণ্ডব চালিয়ে গেছে টাইফুন বাবি। এর সপ্তাহখানেক যেতে না যেতেই আগেরটির চেয়েও বেশি শক্তিশালী ঘূর্ণিঝড়ে হুমকিতে পড়েছে দক্ষিণ কোরিয়া। মেসাক নামের এই টাইফুন চলতি সপ্তাহে আঘাত হানতে পারে দেশটিতে। টাইফুনটি ফিলিপাইনের পূর্ব উপকূলে সৃষ্টি হয়ে ক্রমাগত শক্তি সঞ্চয় করে দক্ষিণ কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে ঝড়টি পূর্ব চীন সাগরে জাপানের ওকিয়ানা অঞ্চল থেকে প্রায় 900 কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমানে মেসাকের বাতাসের গতি 150 থেকে 185 কিলোমিটারের মধ্যে রয়েছে। তবে এর গতিবেগ বেড়ে 220 কিলোমিটার ঘন্টায় হতে পারে। এই ধরনের গতিবেগ থাকলে আটলান্টিক অঞ্চলে ঝড়টিকে ক্যাটাগরি 4 মাত্রায় হ্যারিকেন হিসেবে ধরা হয়। টাইফুন মেসাক আগামী বুধবার স্থানীয় সময় রাত 3টার দিকে দক্ষিণ কোরিয়ার উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে কোরিয়ান উপদ্বীপে প্রবল বর্ষণ এবং আচমকা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।